হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6 লিজ ফাইন্যান্সিং। এই চ্যাপ্টারের আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। আজকে আমরা এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্কে ঢুকবো। তো লিজ ফাইন্যান্সিং মানে ইজারা অর্থায়ন। এই লিজ ফাইন্যান্সিং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে বাইং অপশন বা ডেপ্ট অপশন, দুই নাম্বারটা হচ্ছে লিজ অপশন। মূলত প্রথম ফরম্যাট এবং দুই নাম্বার ফরম্যাট এই দুইটা মিলাই হচ্ছে একটা প্রশ্ন হবে পার সিএ, কনফার্ম আসবে একটা প্রশ্ন। আর তিন নাম্বারটা হলো ইনস্টলমেন্ট এন্ড লোন অ্যামortization শিডিউল, এটা হচ্ছে পার্ট বি এর জন্য। তাহলে ফরম্যাট 1 এবং ফরম্যাট 2 কম্বাইন্ড প্রশ্ন হবে পার্ট সি এর জন্য, আর 3 নাম্বার ফরম্যাটটা হচ্ছে পার্ট বি এর জন্য। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। ওকে, এখন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 থেকে 2022 সাল পর্যন্ত আমি একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 15 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন, 16 সালে একটা প্রশ্ন, 18 সালে পার্ট সিতে, 18 সালে 17 সালে পার্ট বিতে, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে পার্ট বিতে, 20 সালে পার্ট সিতে, 21 সালে পার্ট সিতে, 22 সালেও পার্ট সিতে। তোমরা পরীক্ষা দেবে 2023-এ, তাহলে 2023 সালে তোমাদের এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই ইনশাআল্লাহ, সেটা অ্যাকাউন্টিং হোক আর ম্যানেজমেন্ট হোক। এই অ্যানালাইসিসটা দিছি হলো আমি অ্যাকাউন্টিং এর জন্য, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিস ম্যানেজমেন্ট শিটে দিয়ে আছে। তো কনফার্ম থাকো এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবে। তো এখন আসো তাহলে এই চ্যাপ্টারের জন্য আমরা কিছু আগে বেসিক কথা শুনি। আমাদের এই চ্যাপ্টারে দুইটা অপশন, এক হলো বাইং অপশন, একটা লিজ অপশন। এখন বাইং অপশন কি, লিজ অপশন কি, সেটা আমাদের ভালো করে জানতে হবে। সম্পত্তি যদি অনেক সময় প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ নগদ টাকা থাকে না, যদি পর্যাপ্ত নগদ টাকা না থাকে, সেক্ষেত্রে কোম্পানি যে উৎপাদন করার জন্য মেশিন পত্র লাগে, সেই মেশিনটা ব্যবহার করা হবে, মেশিনটা আনতে হবে, আনা যাবে দুইটা সেক্টর থেকে। এক বাইং অপশন, দুই লিজ অপশন। বাইং অপশন মানে কি, মেশিনটি আমি ক্রয় করব। এখন পর্যাপ্ত পরিমাণ টাকা যদি না থাকে, তাহলে মেশিন ক্রয় কেমনে করব? আমি ঋণ গ্রহণ করব, এরপরে ওই ঋণকৃত টাকা দিয়ে সম্পত্তি কিনব। এর জন্য বাইং অপশনের আরেকটা নাম হচ্ছে ডেপ্ট অপশন, মানে ঋণ অপশন। আর লিজ অপশন মানে কি, যেহেতু প্রতিষ্ঠানে আমার পর্যাপ্ত পরিমাণ নগদ টাকা নাই, কিন্তু মেশিন আমার লাগবে, তাহলে কি করব, ওই মেশিনটা আমি অন্য প্রতিষ্ঠানের কাছে ভাড়ার বিনিময়ে কি করব, ব্যবহার করব। তাহলে যদি ভাড়ার বিনিময়ে ব্যবহার করা হয়, তাহলে সেটা হচ্ছে লিজ অপশন। আর সম্পত্তি যদি ভাড়ার বিনিময়ে ব্যবহার না করে ঋণ করে সম্পত্তি কিনি, তাহলে সেটা হচ্ছে বাইং অপশন অথবা ডেপ্ট অপশন। তাহলে বাইং অথবা ডেপ্ট এবং লিজ অপশন দুইটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে বলে রাখবেন, বাইং অপশন কথাটা মানেই হচ্ছে ঋণ করবে, ঠিক আছে, ঋণ করে তারপর সম্পত্তি কিনবে। আর ভাড়ার বিনিময়ে যদি সম্পত্তি ব্যবহার করা হয়, তাহলে সেটা হচ্ছে লিজ অপশন। তাহলে আমরা সর্বপ্রথম শিখবো হচ্ছে বাইং অপশন, কারণ লিজ অপশনটা ছোট, বাইং অপশনটা বড়। আগে আমরা বড়টা শিখবো, এরপর ছোটটা শিখবো। এখন বাইং অপশন ক্ষেত্রে, বাইং বা ডেপ্ট অপশনের ক্ষেত্রে আমাদের দুইটা নিয়ম। প্রথমটা হচ্ছে কিস্তি যে আমরা দিব, এই যে ঋণ করলে ঋণের কিস্তি দিতে হবে না? পদ্ম কিস্তির মধ্যে কি কি জিনিস থাকে? সুদও থাকবে এবং কি আসল টাকাও থাকবে, তাই তো? এই কিস্তির টাকা কিছু কিছু ক্ষেত্রে হয় বছরের শুরুতে দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে কি বছরের শেষে দেয়। তাহলে যদি বছরের শুরুতে থাকে তাহলে একরকম নিয়ম, বছরের শেষে থাকলে একরকম নিয়ম। আমাদের বইতে 98% অঙ্ক আছে বছরের শেষে, আর 2% অঙ্ক আছে বছরের শুরু। তার মানে বলতে পারবো না যে বছরের শেষে আসবে না শুরুতে আসবে, আমাদের দুইটাই কি শিখতে হবে, দুইটাই সমান গুরুত্ব দিয়ে শিখতে হবে। তাহলে এখন এই অঙ্কটা করার জন্য আমাদের কিছু আগে বেসিক জানতে হবে, এরপর আমরা অঙ্ক শুরু করব। তাহলে শুরুতে আমি তোমাদের পড়াবো হচ্ছে বছরের শেষেরটা। যদি কিস্তি প্রতি বছর লেখা আছে, যদি কিস্তি প্রতি বছর শেষে প্রদান করা হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে বাইং অপশনের ক্ষেত্রে কি কি কাজ করব।
যদি কিস্তি প্রতি বছর শেষে করা হয় তাহলে আমাদের 5টা ধাপের মাধ্যমে আমরা ঋণকৃত অর্থের বর্তমান মূল্য বের করব। যদি বছরের শুরুতেও হয় তাহলে 5টা ধাপই, কিন্তু কাজ 5টা ধাপের কাজ এক একটা এক এক রকম। তাহলে বলো তো দেখি, বাইং অপশনের ক্ষেত্রে বছরের শুরু বা শেষ যেমন তাই হোক, স্টেপ কয়টা? 5টাই, কিন্তু দুইটা ক্ষেত্রে কাজটা দুই রকম। আসি আমরা আগে শেষেরটা আসি। প্রথম স্টেপে কাজ হলো প্রথমে নিচের সূত্র ব্যবহার করে আমরা কিস্তির পরিমাণ বের করব, অর্থাৎ আমরা যে ঋণ নিব ওই ঋণকৃত টাকার জন্য প্রতি বছর আমরা কত টাকা কিস্তি দিব সেটা আমরা আগে বের করব। যার সূত্র কি? PVA সমান সমান A ইন্টু 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস I পাওয়ার n ডিভাইডেড বাই I। এই সূত্রটা বলেন তো দেখি, ফার্স্ট ইয়ারের টাইম ভ্যালু মানে কোন সূত্রটা? আর যারা ম্যানেজমেন্ট তারা সেকেন্ড ইয়ার ফিনান্স পড়ছেন বলেন। স্যার প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালুর কিস্তি সূত্র PVA। PV মানে কি? প্রেজেন্ট ভ্যালু। A মানে ইনস্টলমেন্ট, অ্যানুইটি বা ইনস্টলমেন্ট, যেটা কিস্তি বলা হয়। তাহলে প্রেজেন্ট ভ্যালু প্রথম কথা হলো এই কিস্তি সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে কিস্তির মান বের করব। কিস্তি কোনটা? কিস্তি হচ্ছে এই যে A মানে অ্যানুইটি অথবা ইনস্টলমেন্ট। তাহলে এইটা আমাদের যদি বের করি তাহলে পিভি এর মানটা প্রশ্নে দেয়া থাকবে, আই এর মানও প্রশ্নে থাকবে, এন এর মানও থাকবে, এই আই এ আই একই কথা। তাহলে প্রথম কাজ হলো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কার মান বের করব? কিস্তি। কিস্তি মানে কার মান? পিভি না শুধু এর মান? এর মান। এখন প্রশ্ন হচ্ছে মনে রাখতে হবে কিস্তির পরিমাণ যদি প্রশ্নে দেয়া থাকে তাহলে সূত্র প্রয়োগ করে কিস্তির মান বের করার কোনো প্রয়োজন নেই। তবে এইটা খুব রেয়ার, বুঝতে পারছেন? খুবই রেয়ার যে কিস্তির পরিমাণ প্রশ্নে দেয়া আছে, ম্যাক্সিমাম প্রশ্নে দেয়া থাকে। তবে যদি দেয়া থাকে আলহামদুলিল্লাহ আমরা একটা স্টেপ কম করব। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে প্রথমটা ডিসমিস। এবারে আমরা যে এই যে কিস্তির মান বের করব, এই কিস্তির মধ্যে কি কি জিনিস থাকে একটু বলেন তো দেখি। কিস্তিতে কি কি থাকে? আপনি যে কিস্তি দেন, ঋণ করলে যে কিস্তি দেন, কিস্তির মধ্যে কি কি থাকে? কিস্তির মধ্যে থাকে আসল টাকা থাকে এবং কি কিছু সুদ থাকে। বছর টাকা থাকবে। গুড, আসল টাকা থাকবে এবং সুদ থাকবে, দুইটা মিলাইলে কিস্তি। এখন দুই নম্বর স্টেপে লেখা যেহেতু কিস্তির মধ্যে সুদ আসল একসাথে থাকে তাই নিচের ছকের মাধ্যমে আমরা সুদ এবং আসল টাকা আলাদা আলাদা করে বের করব। তার মানে দুই নম্বর ছকের উদ্দেশ্য হচ্ছে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্টটা ইন্ডিভিজুয়ালি বের করা। তাহলে এখন দুই নম্বর স্টেপের কাজ হচ্ছে আমরা 6টা কলামের মাধ্যমে আমরা এই দুই নম্বর স্টেপটা শেষ করব। কলামগুলো কি কি? প্রথমে হচ্ছে ইয়ার, এরপরে বিগিনিং ব্যালেন্স, এরপরে ইনস্টলমেন্ট, এরপরে ইন্টারেস্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট, এরপরে এন্ডিং ব্যালেন্স। তাহলে বিগিনিং ব্যালেন্স, ওপেনিং বা বিগিনিং ব্যালেন্স একই কথা। এরপরে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট আমরা যে একটা স্টেপে যারা বের করে প্রতি বছর ইনস্টলমেন্ট, বলেন তো কিস্তি কি প্রতি বছর সমান হয় না অসমান হয়? সমান। সমান। তাহলে প্রত্যেক বছরের কিস্তি আমরা সমান দিই। এরপরে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কার উপর ধরবো সেটা পরে বলবো যখন অঙ্ক করবো তখন। এরপরে প্রিন্সিপাল পেমেন্ট, প্রিন্সিপাল পেমেন্ট মানে কি? ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট যদি বাদ দেয় তাহলে প্রিন্সিপাল পেমেন্ট পাবো। আর এন্ডিং ব্যালেন্স মানে কি? ওপেনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিলে আমরা এন্ডিং ব্যালেন্স পাবো। তো এটা আরো বেশি ভাববো যখন আমরা অঙ্ক করবো তখন আরো বেশি বুঝবো। তবে এক্ষেত্রে একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে শেষ বছরের ক্ষেত্রে এন্ডিং ব্যালেন্সটা 100% জিরো হবে। কারণ তুমি যদি 5 বছরের জন্য ঋণ নাও, এই 5 বছর কিস্তি দেওয়ার পরে কি আর তোমার কোনো টাকা বাকি থাকবে? না না, এর জন্য শেষ বছর টাকাটা অবশ্যই জিরো হবে। যদি জিরো না হয় তাহলে তোমার অঙ্কে কি আছে? ভুল আছে। জিরো যদি না হয় তাহলে জোর করে তুমি জিরো বানাইবা, ঠিক আছে? জিরো না হইলে তুমি জোর করে জিরো বানাইবা। এখন জোর করে তো বানানো যাবে না, নিয়ম অনুযায়ী বানাইতে হবে। তাহলে 2 নাম্বার স্টেপের কাজ হচ্ছে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট কি করা? ইন্ডিভিজুয়াল করা। 3 নাম্বার স্টেপে হচ্ছে আমরা ডিপ্রিসিয়েশন বের করব। যা ডিপ্রিসিয়েশন আমরা সেকেন্ড ইয়ারে পড়ছিলাম ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ, স্টেটলার মেথডে ডিপ্রিসিয়েশন পড়ছিলাম, টোটাল কস্ট মাইনাস সেলফ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ অথবা এস্টিমেটেড লাইফ। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তারা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এ পড়ছিলাম, ঠিক আছে? তাহলে আমরা ডিপ্রিসিয়েশনের সূত্রটা স্টেটলার মেথডে কি শিখলাম? টোটাল কস্ট মাইনাস সেলফ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ অথবা এস্টিমেটেড লাইফ। 3 নাম্বার স্টেপটা ক্লিয়ার? জি স্যার। এবার 4 নাম্বার স্টেপ আমরা বের করব ট্যাক্স সেভিং। জি স্যার। মনে রাখবেন এই ট্যাক্স সেভিং এর মধ্যে সব সময় তিনটা জিনিস আসবে, তিনটা জিনিস একবার কনকনা হবে। কি কি? মিউট করে রাখেন, এখন কথা বলার দরকার নাই।
ট্যাক্সের মধ্যে তিনটা জিনিস কি কি? ডিপ্রিসিয়েশন, মেইনটেইন কস্ট এবং ইন্টারেস্ট। ডিপ্রিসিয়েশন, মেইনটেইন কস্ট এবং ইন্টারেস্ট, এই তিনটার যে যোগ করা যে টাকা, এই টাকার উপর আমরা কি দেবো? ট্যাক্স রেট দেবো। যারা পাবো তার নাম হচ্ছে ট্যাক্স সেভিং। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। আর সর্বশেষ স্টেপ হচ্ছে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল, অর্থাৎ ঋণকৃত টাকার বর্তমান মূল্য বের করবো। এইটা হচ্ছে আমাদের আসল টার্গেট। এটা করার জন্য আমাদের উপরে 4টা স্টেপ করতে হবে। এখন এই প্রেজেন্ট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল করার আগে শুরুতেই তোমাকে দেখতে হবে যে আমাদের প্রশ্নে ইন্টারেস্ট যে রেট আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেটা কি আফটার ট্যাক্স নাকি বিফোর ট্যাক্স। যদি আফটার ট্যাক্স থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, যা আছে তাই দিয়ে অঙ্ক শুরু করবো। কিন্তু যদি ভুলে বিফোর ট্যাক্স দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে আফটার ট্যাক্স করবো। আফটার ট্যাক্স করার নাম হচ্ছে ডিসকাউন্ট রেট বের করা। কি রেট বলেন দেখি? ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট মানে কি আফটার ট্যাক্স না বিফোর ট্যাক্স? Before tax. রাইট, ডিসকাউন্ট রেট মানে আফটার ট্যাক্স। এটা কখন করব? যখন বিফোর ট্যাক্স হবে তখন আমরা ডিসকাউন্ট রেটটা করব। তার সূত্র কি? ইন্টারেস্ট রেট ইনটু 1 মাইনাস কি টি মানে কি ট্যাক্স। তাহলে আমরা এই কাজটা কখন করব? বিফোর ট্যাক্স থাকলে নাকি আফটার ট্যাক্স থাকলে? বিফোর ট্যাক্স থাকলে আমরা এই কাজটা করব, আফটার ট্যাক্স হলে এই কাজটা করার কোনো প্রয়োজন। এখন আমরা কি দিয়ে বুঝবো যে বিফোর ট্যাক্স আছে নাকি আফটার ট্যাক্স আছে? লেখা আছে অঙ্কে যখন সরাসরি ডিসকাউন্ট রেট বা ডব্লিউএসসিসি অথবা কস্ট অফ ক্যাপিটাল অথবা এভারেজ কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকবে তখন বুঝতে হবে এটা কি আছে বলেন দেখি? আফটার ট্যাক্স দিয়ে আছে। আর এই ভাষা যদি লেখা না থেকে সরাসরি লেখা থাকে ইন্টারেস্ট রেট এবং প্রশ্নে ট্যাক্স রেট দিয়ে আছে, তাহলে সেক্ষেত্রে কি বিফোর হবে না আফটার হবে? Before. বিফোর। আর বিফোর মানে বিফোরকে আমরা আফটার করব এই সূত্রের মাধ্যমে। এরপর আমাদের ফাইনাল শখ হচ্ছে এই যে এটা টেবিল ফর ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু নেট ক্যাশ ফ্লো। এটা করার জন্য আমরা সবসময় 6টা কলাম করব। অঙ্কে মান থাকুক অথবা না থাকুক আমরা সবসময় না 7টা কলাম করব। অঙ্কে মান থাকুক অথবা না থাকুক, থাকলেও 7টা, না থাকলেও কয়টা? 7টা। এখন আসুন কি কি? প্রথমে হচ্ছে ইয়ার, এরপরে ইনস্টলমেন্ট। বলতো ইনস্টলমেন্ট আমরা কত নাম্বার স্টেপে বের করি? 3 number. ভাই 1 নাম্বার স্টেপে তো আমরা ইনস্টলমেন্ট বের করি নাকি? 3 নাম্বার আমরা এমসি কথা মানে হচ্ছে মেইনটেইন কস্ট। এই মেইনটেইন কস্ট আমাদের প্রশ্নে দেয়া থাকবে। টিএস মানে হচ্ছে ট্যাক্স সেভিং। টিএস মানে কি সেভিং? ট্যাক্স সেভিং। এটা কত নাম্বার স্টেপে বের করি? 4 নাম্বার। 4 নাম্বার। এরপর হচ্ছে এনসিএফ মানে কি? নিট ক্যাশ ফ্লো। এই নিট ক্যাশ ফ্লো হচ্ছে প্রথম দুইটা যোগ আর এই ট্যাক্স সেভিং কি বিয়োগ। বিয়োগ করে যাতে হবে সেটা হলো নিট ক্যাশ ফ্লো। এরপরে কাটটা হচ্ছে পিভিআইএফ মানে কি? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। এখানে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর বের করব কোনটার? এই যে আফটার ট্যাক্সের যে টাকা, এই টাকার প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর আমরা বের করব। এরপরে ঘরটা হচ্ছে পিভি। পি মানে কি? প্রেজেন্ট ভ্যালু। তবে একটা কথা মনে রাখতে হবে, এই অঙ্ক করার ক্ষেত্রে যদি আমাদের প্রশ্নে কখনো সেলফি ভ্যালু দেয়া থাকে, কি থাকবে? সেলফি ভ্যালু যদি দেয়া থাকে, তাহলে সেলফি ভ্যালু যদি দেয়া থাকে তাহলে অঙ্কটা যদি 5 বছর হয়, আমি কথাটা আবার বলতেছি, কোন অঙ্কে যদি সেলফি ভ্যালু দেয়া থাকে তাহলে ওই অঙ্কে যদি অঙ্কটা 5 বছর হয় তাহলে 5 নাম্বার বছরটা আমরা দুইবার করব। কয়বার দাগ দিব বলো দেখি? দুইবার। আর যদি অঙ্কটা 10 বছর হয় তাহলে 10 নম্বর বছরটা কয়বার দিব? দুইবার। প্রথমটা হলো অঙ্কের জেনুইনটা দিব আর দ্বিতীয়টা দিব এক্সট্রা সেলফি ভ্যালুর জন্য দিব। ঠিক আছে? যেমন এই অঙ্কটা আমরা 5 বছর দিতে 5 নাম্বার দ্বিতীয়বার দিছি। এসবি লিখে আমরা নিট ক্যাশ ফ্লো করে এসবি টাকাটা সরাসরি ঢুকাইছি মাইনাস হিসেবে। এসবি টাকাটা অলওয়েজ কি হবে? মাইনাস হবে। তাই টাকাটা আমরা কি করব? সেলফি ভ্যালুটা বাদ দিলাম। তাহলে এই হচ্ছে 5টা শখ, যে শখের মাধ্যমে আমাদের বাইং অপশনের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু আমরা বের করব। শুরুরটা নাকি শেষেরটা? শেষেরটা। এখন শুরুরটা আমি আজকে দেখাবো না, কারণ আমি যদি দুইটা একসাথে দেখাই তাহলে তুমি দুইটা গুলিয়ে ফেলাইবে। এজন্য অল্প খাই ভালো খাই, কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে শেষের ক্ষেত্রে আমাদের কয়টা স্টেপের মধ্যে কাজ করতে হবে বলো তো দেখি? 5টা। এই 5টা স্টেপ আমি আপনাদের করাইতে এগুলো আপনাদের অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি বাইং অপশনের ক্ষেত্রে শুরুটা দেখালাম, শুরুটা পরে দেখাবো। এখন আমি চলে যাব লিজ অপশনের ক্ষেত্রে। লিজ অপশনের ক্ষেত্রে কাজ কি? লিজ কি বলেন তো? কি ঋণ করবে নাকি ভাড়া বিনিময়ে ব্যবহার করবে?
ভাড়া ভাড়ার বিনিময়ে। ভাড়ার বিনিময়ে ব্যবহার করব। গুড। এখন লিজ অপশন করার জন্য আমাদের দুইটা ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপে হচ্ছে চোখ বুঝে আপনাকে বের করতে হবে নিট লিজ রেন্ট আফটার ট্যাক্স, দ্যাট মিন্স এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। তাহলে এ মানে কি নিট লিজ রেন্ট আফটার ট্যাক্স। এটা বের করে কিভাবে? এটা বের করার জন্য প্রথমে অ্যানুয়াল লিজ রেন্ট অর্থাৎ বাৎসরিক আমরা কত টাকা করে ভাড়া দিব এটা প্রশ্নে সবসময় উল্লেখ থাকবে। এখান থেকে মেইনটেইন কস্ট যোগ করব অথবা বিয়োগ করব। এখন কখন যোগ করব কখন বিয়োগ করব? লেখা আছে লিজি যদি দেয় তাহলে হচ্ছে যোগ, আর লিজর যদি দেয় তাহলে হচ্ছে বিয়োগ। তাহলে মেইনটেইন কস্টটা যোগ কখন করব? লিজি দিলে না লিজর দিলে? লিজি দিলে যোগ। লিজি দিলে যোগ আর লিজর দিলে কি বিয়োগ। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের দুইটা মুখস্থ করার দরকার নাই, একটা মনে রাখবা, খালি মনে রাখবা লিজর দিলে যোগ, তাহলে লিজি দিলে কি অবশ্যই বিয়োগ। এখন লিজর এবং লিজি কি? তোমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পড়াইছিলাম লিজর অঙ্ক করাইছিলাম তখন সেক্ষেত্রে লিজি এবং লিজর বুঝাইছি। আর যারা পাও নাই বা যারা ম্যানেজমেন্ট তাদের জন্য বলতেছি লিজি। লিজি মানে কি? যে ভাড়ার বিনিময়ে সম্পত্তি ব্যবহার করে তাকে বলা হয় লিজি, আর যে সম্পত্তি ভাড়া দেয় তাকে বলা হয় লিজর। কথা ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে ভাড়া যে দেয় সে কি লিজি না লিজর? লিজর। লিজর। লিজর মানে সম্পত্তির মালিক, মানে ভূমির মালিক বা সম্পত্তির মালিক। আর লিজি মানে কি? ভূমির ভাড়াদাতা নাকি টাকার বিনিময়ে ব্যবহার করে। তাহলে মনে রাখেন লিজি যদি দেয় তাহলে যোগ, আর লিজর দিলে কি বিয়োগ। তাহলে অ্যানুয়াল লিজ রেন্ট থেকে মেইনটেইন কস্ট যোগ অথবা বিয়োগ করব। আর প্রশ্ন হচ্ছে কস্টের মধ্যে যদি এই মেইনটেইন কস্ট কে বিয়ার করছে, লিজি না লিজর বিয়ার করছে, এইটা যদি প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে এই মেইনটেইন কস্টটা আনারই কোনো দরকার নেই। কথা কি বুঝতে পারছি? মেইনটেইন কস্ট যোগ করব না বিয়োগ করব না। কথা কি বুঝতে পারছেন? মানে মেইনটেইন কস্টটা কে বিয়ার করছে, লিজি না লিজর, এই সম্পর্কে যদি প্রশ্নে কোনো তথ্য না থাকে আমরা মেইনটেইন কস্ট কে আনবো নাকি আনবো না? আনবো না। আনবো না। আনবো না। তাহলে অ্যানুয়াল লিজ রেন্ট থেকে মেইনটেইন কস্ট যোগ অথবা বিয়োগ করার পর আমাদের হবে কি নিট লিজ রেন্ট। এই নিট লিজ রেন্ট থেকে ট্যাক্স আমরা বাদ দিলে পাবো নিট লিজ রেন্ট আফটার ট্যাক্স। এন্ড প্রশ্ন হচ্ছে যখন মেইনটেইন কস্ট থাকবে না তখন এই অ্যানুয়াল লিজ রেন্টই হয়ে যাবে কি নিট লিজ রেন্ট। কথা ক্লিয়ার? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে এর মান বের করার পরে আমরা সেই আগের মতো বাইং এর ক্ষেত্রে বছরের শুরু থাকলে একরকম বছরের শেষ থাকলে একরকম, আমরা লিজ অপশনের ক্ষেত্রে বছরের শেষেরটাই দেখবো, শুরুটা দেখবো না। মানে শুরুটা আমরা আগামী ক্লাসের জন্য রেখে দিলাম। তাহলে এখন লেখা আছে যদি প্রতি বছর শেষে কিস্তি পালন করে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে পিবি সমান সমান a ইনটু 1 মাইনাস উপর 1 নিচে 1 প্লাস i পর n ডিভাইডেড বাই। এই সূত্র বাইং অপশনের ক্ষেত্রে সেই প্রথম সূত্রটা। এন্ড প্রশ্ন হলো এই সূত্রের মাধ্যমে আমরা এই পিবির মানটা বের করব। তার মানে এর মান প্রশ্নে থাকবে, এর মান কোনটা? এই যে আমরা যে ওয়ার্কিং করে যেটা বের করব। আই এর মান হচ্ছে ওই আমাদের যে প্রশ্নে ইন্টারেস্টে থাকবে আফটার ট্যাক্স না বিফোর ট্যাক্স বলেন তো দেখি। এটা আই এর মানটা অবশ্যই কি ট্যাক্স হবে, আফটার না বিফোর? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরের ক্ষেত্রে ওখানে আফটার গেছে নাকি বিফোর গেছে বলেন? মানে কি আফটার ট্যাক্স না বিফোর ট্যাক্স? আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স। তাহলে এই আই এর মানটা এখানে অবশ্যই কি হবে, আফটার ট্যাক্স হবে। আর এর মানে কি বছর, যে কয় বছরের জন্য লিজ নিছে। তাহলে এই সূত্র ফালিয়ে আমরা প্রেজেন্ট ভ্যালু মানটা বের করব। তাহলে আমরা লিজ অপশনের ক্ষেত্রে আমরা শেষেরটা দেখলাম, বাইং অপশনের ক্ষেত্রে আমরা শেষেরটা দেখলাম। এখন এই প্রশ্নে তোমাকে কি প্রশ্ন করবে? প্রশ্ন করবে যে প্রতিষ্ঠানের জন্য বাইং অপশন এবং লিজ অপশনের মধ্যে কোনটা ভালো হবে, বাইং অপশন ভালো হবে নাকি লিজ অপশন ভালো হবে? আচ্ছা মনে করো বাইং অপশন মানে বাইরে থেকে ঋণ করে আইনা তার বর্তমান মূল্য হলো 1 লাখ টাকা, আর ঋণ না করে সে ভাড়ার বিনিময়ে ব্যবহার করে তার ব্যয় হচ্ছে 80,000 টাকা। তাহলে একটু বলেন তো দেখি, 1 লাখ টাকা হলো বাইং এর ক্ষেত্রে ব্যয় হবে আর 80,000 টাকা হচ্ছে লিজের ক্ষেত্রে ব্যয় হবে। তাহলে তুমি আজ যে ইনভেস্টর হিসেবে তুমি কোনটা অ্যাকসেপ্ট করবা? লিজ। 80,000 টাকা। কেন? কারণ কোম্পানি সবসময় কম ব্যয় করতে চাবে আর আয়টা কি করতে চাবে, বেশি করতে চাবে। তাহলে আমরা লিজ অপশন এবং বাইং অপশন করার পরে দেখবো যে কার প্রেজেন্ট ভ্যালুটা কম। যার প্রেজেন্ট ভ্যালু কম সেটা আমরা কি করব, সুন্দর করে অ্যাকসেপ্ট করব। কথা বুঝতে পারছি? জি স্যার।
এখন আমার সাথে সাথে সবাই একবার বলেন, বাইং অপশন মানে কি? সম্পত্তি ভাড়া বিনিময়ে ব্যবহার করা নাকি ঋণ করে সম্পত্তি কিনা? বলেন। ঋণ কইরা ঋণ করে সম্পত্তি কিনা। শুরুর ক্ষেত্রে আমাদের 5টা ধাপ, শেষের ক্ষেত্রে আমাদের কি 5টা ধাপ। প্রথম ধাপে আমরা কি বের করি? কিস্তি বের করি। কিস্তি। 2 নাম্বার ধাপে আমরা কি সুদ এবং কি প্রিন্সিপাল অ্যামাউন্ট, দুইটা কি করব আমরা আলাদা করব। 3 নাম্বার ধাপে আমরা কি বের করব? ডেপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন। 4 নাম্বার আমরা কি বের করব? ট্যাক্স সেভিং। ট্যাক্স সেভিং। এখানে কয়টা জিনিস আসবে? 3টে। কি কি? ডিপ্রিসিয়েশন, মেইনটেইন কস্ট এবং কি ইন্টারেস্ট। ইন্টারেস্ট। আর 5 নাম্বার স্টেপে আমরা কি করব? প্রেজেন্ট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল। এই ক্ষেত্রে আমাদের যে ইন্টারেস্ট রেটটা সেটা কি বিফোর ট্যাক্স লাগে নাকি আফটার ট্যাক্স লাগে? আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স। আর বিফোর ট্যাক্স যদি থাকে তাহলে বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স হয় নিয়ম কি? ইন্টারেস্ট রেটে 1 মাইনাস কি দিব? ট্যাক্স। লিজ অপশনের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা বের করব নিট লিজ রেন্ট আফটার ট্যাক্স। দ্যাট মিন্স এর মান এটা বের করার জন্য প্রথমে দিব কি অ্যানুয়াল লিজ রেন্ট। এর সাথে মেইনটেইন কস্ট যোগ করব কখন? লিজে থাকলে। যখন। আর বিয়োগ করব কখন? লিজর। লিজর। তাহলে যোগ বিয়োগ হবে কি নিট লিজ রেন্ট নাকি? এখান থেকে ট্যাক্স বাদ হবে কি নিট লিজ রেন্ট আফটার ট্যাক্স। এন্ড মেইনটেইন কস্ট নিয়ে যদি কোনো কথা না বলা থাকে তাহলে নিট লিজ রেন্টই হবে কি সরি অ্যানুয়াল লিজ রেন্টই হয়ে যাবে কি নিট লিজ রেন্ট। কথা ক্লিয়ার? জি স্যার। এখন আসেন আমরা তাহলে একটা অঙ্ক শুরু করি। এক্সারসাইজ 1, আমি এই অঙ্কটা পুরাটা তোমাদের করে দেব এবং এই টাইপের কয়েকটা অঙ্ক আছে, অঙ্কগুলো আমি বাসায় কাজ দিব। ভালো করে সবাই খেয়াল করবা। এটা 2020-2022 সালে অ্যাকাউন্টিং এ ফিনান্সিয়াল এফএম মানে হলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পার্ট সি এর অঙ্ক। পাশে কি বলছে? রূপালী কোম্পানি লিমিটেড নিড টু অ্যাকোয়ার এ নিউ মেশিন কস্টিং 5 লাখ টাকা। রূপালী কোম্পানি নতুন একটা মেশিন প্রয়োজন যার দাম হবে 5 লাখ টাকা। দেয়ার আর টু অল্টারনেটিভ ওয়ে অফ ফাইন্যান্সিং। এই 5 লক্ষ টাকার জন্য তার দুইটা বিকল্প আছে অর্থায়নের জন্য। এক নাম্বার বিকল্প হচ্ছে টু টেক লোন ফ্রম এনসিসি ব্যাংক 16% ইন্টারেস্ট পেয়েবল at the end of the each year in equal installment for 4 year। প্রশ্নে বলছে যে যদি ঋণ গ্রহণ করি তাহলে 16% হারে সুদ দিতে হবে প্রতি বছর শেষে না শুরুতে? শেষে। কয় বছর? 4 বছর। 4 বছর। তাহলে যদি ঋণ গ্রহণ করি সেটা কি লিজ অপশন হয় না বাইং অপশন হয়? বাইং অপশন। বাইং অপশন। গুড। তাহলে বাইং অপশনের জন্য আমরা কি কি পাইলাম? সুদের হার হচ্ছে 16%। অঙ্ক কি বছরের শেষে না শুরু? শেষে। এন এর মান কয় বছর? 4 বছর। 4 বছর। এবার 2 নম্বর অল্টারনেটিভ বলা আছে টু টেক লিজ ফ্রম আইডিএলসি লিমিটেড। এই যে লেখা আছে লিজ লেখা আছে, তার মানে লিজ অপশনের ক্ষেত্রে বলছে ফর 4 ইয়ার উইথ অ্যান অ্যানুয়াল পেমেন্ট 2,20,000 টু বি পেড এট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার। বলছে যদি তুমি লিজ নাও তাহলে 4 বছর তোমাকে প্রতি বছর ভাড়া দিতে হবে 2,20,000 করে। বছরের শেষে না শুরুতে? শেষে। বছরের শেষে। তাহলে লিজ অপশনের ক্ষেত্রে আমাদের বছর কয় বছর বলেন তো দেখি? 4 বছর। 4 বছর। আর অ্যানুয়াল লিজ রেন্ট কত দিয়ে আছে প্রশ্নে? 2,20,000। এন্ড প্রশ্নে বলছে হুইচ অল্টারনেটিভ দা শুড অ্যাকসেপ্ট, অর্থাৎ তুমি কোনটা অ্যাকসেপ্ট করবা, বাইং অপশন আর লিজ অপশন। অ্যাজুম এ 35% কর্পোরেশন ট্যাক্স, মানে ট্যাক্স এর দিয়ে আছে 35% এন্ড বস স্টেট লাইন মেথড ডিপ্রিসিয়েশন ইজ অ্যাপ্লাইড। আমরা যে ডিপ্রিসিয়েশন যে সূত্র অ্যাপ্লাই করছি সেটা আমরা অ্যাপ্লাই করব, সেটা স্টেট লাইন মেথডেই অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন এটা করার জন্য তোমাকে কি করতে হবে? বাইং অপশন এবং লিজ অপশনের জন্য ইন্ডিভিজুয়াল ভাবে প্রেজেন্ট ভ্যালু বের করব। দেখবা যে দুইটার মধ্যে কোনটার কম, কমটা নিব নাকি বেশিটা নিব? কমটা নিব। কমটা নিব। আমার কথা কি সবাই ক্লিয়ার? অঙ্কটা কি সবাই বুঝতে পারছেন? প্রশ্নটা? জি স্যার, বুঝতে পারছি। এখন আসেন আমরা তাহলে শুরু করব। বাইং অপশন করার জন্য শুরু দিয়ে আমরা কি বের করব? কিস্তি বের করব।
কিস্তি বের করব। দেখেন আপনারা কি সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন? জি স্যার। ওকে, তাহলে শুরুতেই খাতার মধ্যে আগে লিখবেন বাইং অপশন, লিখে সুন্দর করে একটা আন্ডারলাইন করবেন। হ্যাঁ, ভিন্ন একটা কালার দিয়ে একটা আন্ডারলাইন করবেন। এরপর আমরা লিখব স্টেপ 1 ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট, যার সূত্র কি পিভিএ সমান সমান a * 1 - উপরে 1 নিচে 1 + i পাওয়ার n ডিভাইডেড বাই i। মনে রাখবেন, আবার বলতেছি, যখন ইনস্টলমেন্ট বের করব তখন এই আইটা হবে বিফোর ট্যাক্সের টাকা, মানে এই আইটা হবে ইন্টারেস্ট রেট। আর যখন প্রেজেন্ট ভ্যালু বের করব তখন আইটা হবে কি আফটার ট্যাক্স না বিফোর ট্যাক্স? আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স। ঘটনাটা আমি আবার বলতেছি, যখন ইনস্টলমেন্ট বের করব তখন আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, আর যখন প্রেজেন্ট ভ্যালু বের করব তখন আই মানে কি হবে বলেন দেখি, বিফোর না আফটার? আফটার। তাহলে সূত্র কি? এই সূত্রের মাধ্যমে আমরা কিস্তি মানে কি পিভিএ বের করব নাকি এ বের করব? এ বের করব। এ বের করব। তাহলে পিভিএ মানে প্রেজেন্ট ভ্যালু, আমাদের সম্পত্তি ক্রয় মূল্য প্রশ্নে কত ছিল? 5 লাখ টাকা। তাহলে পিভির মান দিছি 5 লাখ সমান সমান এ তো এই 1 - উপরে 1 নিচে 1 + i। i হচ্ছে ইন্টারেস্ট রেট। আমাদের প্রশ্নে ঋণ গ্রহণ করলে কত টাকা দিতে, কত পার্সেন্টের সুদ দিতে হবে? 16%। কয় বছর দিতে হবে এরকম? 4 বছর। তাহলে 16% মানে 0.16। তাহলে দেখছি 1 + i এর মান 0.16, পাওয়ার n এর মান হচ্ছে 4, নিচে i এর মান হচ্ছে 0.16। ক্লিয়ার? জি স্যার। এখন এটা আমরা ক্যালকুলেশন, কিভাবে ক্যালকুলেশন আমি একটা লাইন দেখিয়ে দেই। তো ক্যালকুলেটর হাতে নাও, যারা এর আগে পড়ছো তারা ক্যালকুলেশনে পেতে পারবা, আর যারা পারবো না তাদের জন্য দেখেছি a ইনটু এই পুরো মানটা আমরা একসাথে বের করব। হ্যাঁ, আমি যা বলবো তাই আপনি উঠাবেন। লেখেন, ক্যালকুলেটর লেখেন, ক্যালকুলেটর লিখবেন, প্রথমে এই নিচে দুইটা যোগ করব, 1 + 0.16, এদের যোগ হবে 1.16। এই 1.16 এর পাওয়ার দিব 4, 1.16 পাওয়ার হচ্ছে 4 দিয়ে একটা সমান দিব। তার মানে এই 1.16 4 পাওয়ার করা শেষ। এখন আমি একের সাথে এই মানটা কি করব? ভাগ করব। তাহলে ভাগ করার নিয়ম কি? আমরা ক্যালকুলেটর লিখব 1 ভাগ অ্যানসার সমান, ক্যালকুলেটর কিন্তু সবই আছে, 1 ভাগও আছে, অ্যানসার আছে, সমান আছে। তাহলে 1 ভাগ অ্যানসার সমান দিলে এই পুরা টুকুর মান আমাদের হয়ে গেল। এই মানের সাথে একের সাথে এই মানটা বাদ দিব। তাহলে এখন কি একের থেকে বাদ দিব? এখন লিখব 1 বিয়োগ অ্যানসার সমান দিলে এই উপরের পুরা মানটা আমাদের হয়ে গেল। আর নিচেটার সাথে ভাগ করব, তখন দেব ভাগ 0.16 সমান সমান কত হয়? যারা করছেন বলেন তো দেখি। 2.798। 798। আরেকটা সংখ্যা বলো, কত হয়? 4টা বলো। 5 এর উপর তাহলে 1 দিয়ে দিবা, 1 এর পরে 8 আছে এই জন্য 2 দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এই মানটা কি বের করে আমরা বুঝতে পারছি? জি স্যার। যাদের কাছে ক্যালকুলেটর নাই তারা ক্যালকুলেটর যখন রেকর্ড ক্লাস দেখে ক্যালকুলেটর নিয়ে আমি যা বললাম তাই প্র্যাকটিস করুন, আশা করি হয়ে যাবে। তাহলে এখন আমি এখান থেকে যদি এর মান বের করতে চাই, তাহলে এ মানটা পুরাটাই পাশে, 5 লাখ ওই পাশে। এর সাথে 2.782 এটা গুণ অবস্থা আছে, তাহলে 5 লাখের সাথে কি করব? ভাগ হবে। তাহলে 5 লাখ ভাগ 2.7982 ভাগ করলে 1,78,688 পাবো। বোঝা গেছে এর মানটা? জি স্যার। স্টেপ নাম্বার 1 এর মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে, প্রথম অঙ্ক আমাকে প্রশ্ন করতে পারেন। জি স্যার। পারবো তো ইনশাআল্লাহ? জি স্যার। ওকে, এখন এই 1,78,688 মধ্যে আমাদের কিছু সুদ আছে, আবার কিছু কি আছে, আসল টাকা আছে। আমরা কি করব? সুদ এবং আসল টাকা আলাদা করব। এর জন্য আমাদের ছক কয়টা বলেন তো? কি 7টা না 6টা? 6টা। 6টা। তাহলে প্রথমে ইয়ার, এরপর ওপেনিং ব্যালেন্স, এরপর ইনস্টলমেন্ট, এরপর ইন্টারেস্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং এন্ডিং ব্যালেন্স। কয় বছর? 4 বছর। তাহলে 4 বছরের জন্য 4টা দাগ দিছি। প্রত্যেকটা ঘরের কাজটা ভালো করে খেয়াল করবেন। প্রথমে ওপেনিং আমাদের
সম্পত্তি কয় বলেছিল 5 লাখ টাকা, এটা ওপেনিং ব্যালেন্স। এরপরে হলো ইনস্টলমেন্ট, এই যে আমরা যে ইনস্টলমেন্ট বের করছি 1,78,688, এই টাকাটা আমরা প্রত্যেক বছরে সমান দেব, কারণ আমরা জানি কিস্তি প্রতি বছর কি হয়, সমান হয়। সমান হয়। এরপরে ইন্টারেস্ট, ইন্টারেস্ট ধরবো সবসময় এই ওপেনিং ব্যালেন্সের উপর। আমাদের প্রশ্ন ইন্টারেস্ট রেট 16% ছিল, তাহলে 5 লাখের 16% হচ্ছে 80,000 টাকা। বোঝা গেছে? জি। এখন এই 1,78,688 মধ্যে ইন্টারেস্ট হলো 80,000 টাকা, তাহলে আসল টাকা কত? এই দুইটার বিয়োগ বলেছে 98,688 টাকা হচ্ছে আসল টাকা। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আর এন্ডিং ব্যালেন্স কি? এই যে ওপেনিং ব্যালেন্স থেকে প্রথম বছরে যে এন্ডিং ব্যালেন্স আমরা প্রিন্সিপাল বের করছি এটা বাদ দিই, তাহলে 5 লক্ষ থেকে 98,688 বাদ দিলে আমরা পাবো 4,01,312 টাকা। বোঝা গেছে? জি স্যার। আমরা জানি প্রথম বছরে যেটা শেষ, দ্বিতীয় বছরের জন্য সেটা আবার কি ওপেনিং। তাহলে এইটার উপর আবার 16% হচ্ছে 64,210। ইনস্টলমেন্ট তো প্রতি বছর সমান দিছি, এন্ড এই 1,78,688 থেকে এই 64,210 যদি বাদ দেই 1,14,498। 4,01,312 থেকে 1,14,478 যদি বাদ দিয়ে থাকে 2,86,834। বোঝা গেছে? জি স্যার। এটা আবার তারপরের বছর ওপেনিং, এটার উপর আবার 10% হবে 45,898। এই দুইটার বিয়োগ ফল হবে 1,32,795। 2,86,834 থেকে 1,32,795 বাদ দিয়ে থাকে 1,54,039। এই 1,54,039 পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন? এর 4 নাম্বার ঘরটা একটু আছে, এটা আমি বলে দিব। 3 নাম্বার ঘর পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। নাই। ওকে, তাহলে 3 নাম্বার ঘরে যেটা ক্লোজিং, 4 নাম্বারের জন্য সেটা কি ওপেনিং। তাহলে আমরা কি করি নরমালি, এটার উপর কত পার্সেন্ট ধরি বলেন দেখি? 16%। কিন্তু শেষ বছরের ক্ষেত্রে এসে এটা 16% ধরবেন, এটা চালাকি আপনার। এই টাকাটা কিভাবে আমি বলতেছি, ভালো করে খেয়াল করুন। যেহেতু আমাদের শেষ বছর টাকাটা কি জিরো হবে, এজন্য কাজ হলো এই যে আগের বছরের যেটা এন্ডিং, সেটা হচ্ছে শেষ বছর জন্য সেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে। ঠিক আছে? এখানে যে টাকা এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট। এখন এই টাকা বের করে কি এই ওপেনিং থেকে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দিয়ে যা হবে তা হলো 24,646 টাকা। ঠিক আছে? এভাবে যদি করেন তাহলে আপনার 1 টাকা কম হবে না, বেশি হবে না। আর যদি 1,54,039 উপর 16% ধরেন, দেখেন 24,646 কিছু কম হবে, বেশি হবে। তাহলে শেষ বছরের ক্ষেত্রে আপনি চালাকিটা কি করবেন, ওই আগের বছরের এন্ডিংটা শেষ বছরের জন্য কি দিবেন, প্রিন্সিপাল অ্যামাউন্ট। এরপর ওপেনিং থেকে প্রিন্সিপালটা বাদ দিয়ে হবে আমাদের ইন্টারেস্ট। সরি, আমি কি ভুল বললাম? আমি ভুল বলছি। হ্যাঁ, এই যে আমাদের 1,54,000 আর এই যে 1,78,688, এই দুটো পার্থক্যটা করতে হতো। 1,78,688 মাইনাস 1,54,039। কত হয়? 24,649। এই 49 টাকা দিলে আমাদের এই দুইটার বিয়োগফলটা এখানে কি হবে, সমান হয়ে যাবে। আর এটার উপর যদি 16% ধরেন তাহলে যে 46-এর মতো হবে, তখন সেক্ষেত্রে 3 টাকা এদিক সেদিক হবে। অতএব এখানে 3 টাকা এদিক সেদিক না করে আমরা এখানে একটু চালাকি করব, সেটা কি এই দুইটার পার্থক্যটা, অর্থাৎ ওপেনিং এবং ইনস্টলমেন্টের যে পার্থক্য সেটা আমরা এখানে দিব। আর এই যে আগের বছরের যে এন্ডিং সেটা আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টে দিব। বলতো এই এন্ডিং ব্যালেন্সটা বের করি কিভাবে? ওপেনিং থেকে প্রিন্সিপাল বাদ না, দেখেন ওপেনিং এ 1,54,039, প্রিন্সিপাল কত 1,54,039 সমান সমান কি 0। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখানে চালাকিটা কোথায় করবেন? চালাকিটা করবেন হচ্ছে এই ইন্টারেস্ট বের করার ক্ষেত্রে।
ইন্টারেস্টটা বের করব আমরা সব সময় শেষ বছরের জন্য ওপেনিং থেকে ইনস্টলমেন্ট বাদ দিয়ে ইন্টারেস্ট, আর প্রিন্সিপাল পেমেন্টটা হবে এই যে আগের বছরের যারা এন্ডিং শেষ বছরের জন্য সেটা কি প্রিন্সিপাল। ঠিক আছে? এই সব নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ, কোনো কনফিউশন থাকলে আপনারা কথা বলতে পারেন। স্যার বলেন বলেন। স্যার এটা কি সব সময়ের জন্যই কি এরকম হবে? লাস্ট বছরটা সব সময় শেষ বছরের জন্য, তো সব প্রত্যেকটা অঙ্কেরই একদম পুরিপুরির কসম। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কেরই শেষ বছরের জন্য আমাদের এটাই হবে। এই চালাকিটা করবেন। আর যদি আপনি যদি চালাকি না করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে -2 টাকা 3 টাকা থাকবে। তো -2 টাকা 3 টাকা রাখার কোনো দরকার নেই, শেষ বছর টাকাটা সবসময় জিরো হবে। হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে আমাদের হ্যাঁ কি বলেন? জি স্যার, ওপেনিং থেকে ইনস্টলমেন্টটা বাদ দিতে হবে না? ওপেনিং শেষ বছরের জন্য ওপেনিং থেকে ইনস্টলমেন্ট বাদ দিলে ইন্টারেস্ট। হ্যাঁ স্যার, তো এই ইন্টারেস্ট এটা মাইনাস আসতেছে না 1,54,000 থেকে 1,78,000। ও তো ভাই ইনস্টলমেন্ট থেকে তুমি ওপেনিং বাদ দাও, একই কথা তো। ইনস্টলমেন্ট থেকে তুমি ওপেনিং বাদ দাও। ওপেনিং এর যদি আমরা ইন্টারেস্ট রেট দেই করি তাও তো স্যার ওই যে 24,646 আসে। কি বললা স্যার? ওপেনিং রে যদি আমরা যে 16% রেট ধরি তাহলে তো আমাদের 24,646। কিন্তু অ্যাকচুয়ালি তো এখানে 49 টাকা মুকা, এখানে হবে 49। তো এখানে তো 16% ধরছে, এই জন্য 6 টাকা আছে। 3 টাকা গন্ডগোল না? তুমি দেখো আমি বলি 1,54,039 এর উপর তুমি যদি 16% তো তোমার হয় 24,646। এখন এইটা এই প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করি কি এই এটা থেকে বাদ না, এটা থেকে বাদ দিলে দেখো 3 টাকা তোমার এই দিক থেকে তুমি তুমি দেখো তো 1,78,688 থেকে 24,646 টাকা বাদ দাও তো কত হয়? (1,78,688) থেকে 24,646 বাদ দাও, যেটা প্রশ্নে দিয়ে আছে বলো, সেটা দিয়ে আছে কত হয়? 1,54,042। এই দেখছো, কিন্তু এখানে কত 39 টাকা। এই যে এনে 39 না, তাহলে 3 টাকা গন্ডগোল না? এই 3 টাকা 2 টাকা অনেক সময় গন্ডগোল হবে। এই গন্ডগোল হওয়ার জন্য চালাকি বুদ্ধি শিখে দিলাম। সেটা কি করবেন সব সময় শেষ বছরের ক্ষেত্রে কোনো পার্সেন্ট ধরা নাই, ইনস্টলমেন্ট থেকে ওপেনিং বাদ দিয়ে ইন্টারেস্ট, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে আগের বছরের যেটা এন্ডিং সেটা এখানে প্রিন্সিপাল, শেষ বছর টাকাটা কি জিরো। বোঝা গেছে? তো নিয়ম অনুযায়ী এখানে হবে 46 পরিবর্তে কত হবে 49। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সবাই কথা বলেন। জি স্যার, বুঝছি। ওকে, এবার আসি ডিপ্রিসিয়েশন, যার সূত্র কি টোটাল কস্ট মাইনাস সেলফ ডিভাইড ইউজফুল লাইফ। তাহলে টোটাল কস্ট আমাদের প্রশ্নে ছিল 5 লাখ, সেলফ ছিল আমাদের প্রশ্নে নাই 0, ইউজফুল লাইফ ছিল 4 বছর। তাহলে ভাগ করলে হয় 1,25,000। স্টেলার মেথডের ক্ষেত্রে আমরা জানি প্রতি বছর অবশ্যই কি হয়, সমান হয়। এর জন্য এটা প্রথম বছরে যা, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, প্রতি বছর টাকাটা 1,25,000 টাকা। 4 নাম্বার স্টেপে কি ট্যাক্স সেভিং, এখানে কয়টা জিনিস আসে? 3টা, ডিপ্রিসিয়েশন, মেইনটেইন কস্ট এবং ইন্টারেস্ট। যা হবে তার সাথে কি ট্যাক্সের। ট্যাক্সের আমাদের প্রশ্নে কত পার্সেন্ট ছিল? 35%। 35%। এখন বলেন সর্বপ্রথম আসে হচ্ছে ইন্টারেস্ট, সরি ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন বের করছে 1,25,000। এর সাথে আসলে মেইনটেইন কস্ট, যেহেতু আমাদের প্রশ্নে মেইনটেইন কস্ট সময় কোনো কথা বলা আসলে কিনা? নাই স্যার। নাই, মানে 0। এই যে 0 দিছি প্লাস ইন্টারেস্ট। প্রথম বছর আমরা ইন্টারেস্ট কত বের করছি বলেন? প্রথম বছর ইন্টারেস্ট কত বের করছি দেখে কি বলতে পারেন? 80,000 টাকা। 80,000। গুড। তাহলে এই যে 80,000 তিনটা যোগ করে যা, তার 35% 71,750। বোঝা গেছে? জি স্যার। দ্বিতীয় বছর ডিপ্রিসিয়েশন সেম, মেইনটেইন কস্ট নাই, শুধু ইন্টারেস্টটা চেঞ্জ। দ্বিতীয় বছর ইন্টারেস্ট বের করছি 62,210 টাকা, সরি 64,210। তাহলে 64,210 টাকা, এই তিনটা যোগ করে 35% দিলে 66,224। তৃতীয় বছর ডিপ্রিসিয়েশন সেম, ইন্টারেস্টটা চেঞ্জ করছি 35%। চতুর্থ বছর একই, ডিপ্রিসিয়েশন সেম, ইন্টারেস্টটা চেঞ্জ করছি 35% এত টাকা। তাহলে ট্যাক্স সেভিং ক্লিয়ার? জি স্যার। তাহলে ট্যাক্স সেভিং এর মধ্যে আমাদের কয়টা জিনিস আসবে বলেন যদি কি সময়? 3টা জিনিস। 3টা, ডিপ্রিসিয়েশন, মেইনটেইন কস্ট এবং ইন্টারেস্ট।
এই অঙ্কে মেইনটেইন কস্ট নাই, এই জন্য আসলো না। যদি মেইনটেইন কস্ট থাকে তাহলে প্রতি বছর মেইনটেইন কস্ট কি হবে, সমান হবে। বুঝতে পারছি? তাহলে ট্যাক্স ইভেনশন এবং সর্বশেষ আমাদের প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল বের করা। এর জন্য আমাদের কি ইন্টারেস্ট লাগে নাকি ডিসকাউন্ট রেট লাগে বলেন তো দেখি? ইন্টারেস্ট রেট না ডিসকাউন্ট রেট? ইন্টারেস্ট রেট হচ্ছে বিফোর আর ডিসকাউন্ট রেট মানে আফটার। তাহলে আমাদের প্রশ্নে ছিল 16%, এটা ইন্টারেস্ট রেট না ডিসকাউন্ট রেট বলেন তো দেখি? কি লেখা আছে? ইন্টারেস্ট রেট। কিন্তু আমাদের লাগবে হচ্ছে ডিসকাউন্ট রেট লাগবে। তাহলে ডিসকাউন্ট রেট বের করার সূত্র কি? ইন্টারেস্ট রেট ইনটু 1 মাইনাস টি। তাহলে ইন্টারেস্ট রেট ছিল 16 মানে 0.16 ইনটু 1 মাইনাস টি মানে ট্যাক্স ছিল 35%। তাহলে 1 মাইনাস পয়েন্ট কত 35। তাহলে একে থেকে 0.35 বাদে থাকে 0.65, 0.65 এর 0.16 দ্বারা গুণ করলে হয় 0.104। বোঝা গেছে? এটা ক্যালকুলেশন করে দেখেন হয়েছে কিনা। হয়েছে? যাদের ক্যালকুলেটর আছে তো সময় লাগার কথা না। এরপর আমরা চলে যাই শকে। শক আমাদের কয়টা? 7টা। ইয়ার, ইনস্টলমেন্ট, মেইনটেইন কস্ট, ট্যাক্স সেভিং, এনসিএফ মানে নেট ক্যাশ ফ্লো, প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর এবং পিবি। ইয়ার আমাদের প্রশ্নে কয় বছর অঙ্ক ছিল একটু বলেন তো দেখি? 4 বছর। এবং আমাদের প্রশ্নে কি সেলফ ভ্যালু আছে? সেলফ ভ্যালু কি আছে আমাদের প্রশ্নে? নো স্যার। তাহলে শেষ বছরটা একবারই হবে, তাহলে 1 থেকে 4 বছর। ইনস্টলমেন্ট আমরা যে টাকা বের করছি প্রতি বছর টাকাটা সেম 1,78,688। মেইনটেইন কস্ট আমাদের প্রশ্নে নাই, এজন্য প্রতি বছর টাকাটা কি 0। ট্যাক্স সেভিং এই যে এক এক বছর যে এক একটা বের 71,750, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা। তাহলে যার যার বছরের ট্যাক্স আমরা বের করছি। আর নেট ক্যাশ ফ্লো কি হবে? প্রথম দুইটা যোগ, ইনস্টলমেন্ট এবং মেইনটেইন কস্ট যোগ, তারপরে 71,750 বিয়োগ। তাহলে 1,78,688 থেকে 71,750 বিয়োগ করে থাকবে 1,06,938। দ্বিতীয়টাই বের করছি, তৃতীয়টা একই রকম ভাবে, চতুর্থটা একই রকম ভাবে বের করেছি। তাহলে নেট ক্যাশ ফ্লো আমরা কি সবাই ক্লিয়ার? জি স্যার। এটা ভালো করে বুঝে নেন, এই নেট ক্যাশ ফ্লোটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন? জি স্যার। ওকে, এবার আসেন আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর বের করব। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর বের করে যেটুকু জানেন 0.104। এন্ড এইটা আমরা একটা শর্টকাট ফর্মুলা ব্যবহার করে এই মানগুলি বের করব। কিভাবে বের করব? আমি এখানে যা লিখে রাখবো তোমার খাতায় ঠিক তুমি তাই লিখে রাখবা এবং এই অনুযায়ী কাজ করবা। কি? 1 সমান ভাগ 1 দশমিক। এই যে যা লিখলাম 1 সমান ভাগ 1 দশমিক, এইটুকু প্রতি অঙ্কের জন্য ফিক্সড। এই দশমিকের পরে আসবে এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর, দশমিকের পরে কি কি আছে একটু বলেন তো দেখি? দশমিকের পরে কি কি আছে? 104। তাহলে 104 দিব। তাহলে ক্যালকুলেটর লেখেন তো 1 সমান ভাগ 1 দশমিক 104 দিয়ে একটা সমান দেন। দিছেন? দেন 0.906 আছে কিনা? জি স্যার। তাহলে দশমিক পরে আপনি 3 ঘরে লিখতে পারেন, দশমিক পরে আপনি 4 ঘরে লিখতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে আমি লিখছি এখানে লেখা আছে 3 ঘর 0.906। এটা লেখার পরে ক্যালকুলেটর আরেকটা সমান দিবেন। তাই দ্বিতীয় বছরের মানটা ধ্যান বের হয়ে গেছে, খালি একটা খালি সমান দিলেই হবে। হ্যাঁ, আর কোনো কিছু করার দরকার নাই। একটা সমান দিয়ে যেটা হচ্ছে 0.820। জি স্যার 0.8 আরেকটা সমান দিলে তৃতীয় বছরের মান পাবেন, আরেকটা সমান দিলে চতুর্থ বছরের মান পাবেন। অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে যে কয়টা সমান দিবেন ওই কয় বছরের মান পাবেন। বুঝতে পারছি? স্যার। জি স্যার। বলেন। স্যার কি দিতে 1 সমান মানে
1 দিতে হবে, সমান দিতে হবে, তারপর ভাগ দিতে হবে না? আমি যা বলছি তাই, 1 সমান ভাগ 1 দশমিক। এরপরে এই যে এই ডিসকাউন্ট ফ্যাক্টর 10 এর পরে যা আছে তাই লিখবো। বুঝছি স্যার। আচ্ছা, মনে করো আমাদের এখানে আছে 0.05 আছে, তাহলে বলো তো আমরা কি লিখবো? এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা 0.05 কি লিখবো? 1 সমান ভাগ 1.05। 1.05 গুড। এরকম করে যে কয়টা সমান দিব ওই কয় বছরের মান বের হয়ে যাবে। শেষ। এখন প্রেজেন্ট ফ্যাক্টর, নেট ক্যাশ ফ্লো 1,06,938 ইনটু 0.906 সমান সমান 96,886। এই দুইটা গুণ করলে পাবো 92,220, এই দুইটা গুণ করলে পাবো 88,324, আর এই দুইটা গুণ করলে পাবো 85,008। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আর এই সবগুলো আমরা যদি যোগ করি প্রেজেন্ট ভ্যালু, তাহলে হবে এনপিভি মানে নিট প্রেজেন্ট ভ্যালু 3,62,438 মনে হয়। 3,62,438, ঠিক আছে, 3,62,438। এটা বোঝা যাইতেছে না? 3,62,438। ঠিক আছে, বাইং অপশনটা কি ক্লিয়ার? আমি কিন্তু বাইং অপশনটা খুবই সময় নিয়ে পড়াইলাম, হ্যাঁ, অনেক সময় নিয়ে পড়াইছি। এইটা রেকর্ডটা আরেকবার ভালো করে দেখবেন, আশা করি হয়ে যাবে। এখন আমরা চলে যাব লিজ অপশন ক্ষেত্রে। লিজ অপশনের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা কি বের করি বলো দেখি? নিট লিজ রেন্ট আফটার ট্যাক্স। এটা করার জন্য প্রথমে কি দেওয়ার লাগে বলেন? অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল লিজ রেন্ট। অ্যানুয়াল লিজ রেন্ট আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 5 লাখ। 2,20,000। 2 লক্ষ 20,000। তাহলে আমরা দিছি এখানে লিজ অপশন অ্যানুয়াল লিজ রেন্ট 2,20,000। এর সাথে আমরা মেইনটেইন কস্ট যোগ অথবা বিয়োগ করি। আমাদের প্রশ্নে কি মেইনটেইন কস্ট আছে? না স্যার, নাই। নাই। তাহলে এইটার নামই হবে নিট লিজ রেন্ট। এর অবলিকতে লিখবো নিট লিজ রেন্ট। এর সাথে আমরা ট্যাক্স বাদ দিব। তার ট্যাক্স কত? 35%, 77,000। দুইটা বিয়োগ করলে পাবো নিট লিজ রেন্ট আফটার ট্যাক্স 1,43,000। বুঝা গেছে? নিট লিজ রেন্ট আফটার ট্যাক্স। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, নাই স্যার, প্রশ্ন নাই। ওকে। এবার লিজ অপশনের ক্ষেত্রে আমরা সূত্র লিখবো প্রেজেন্ট ভ্যালু সূত্র, a ইনটু 1 মানে সুপার 1 ইজ 1 প্লাস i পর ডিভাইডেড i। এখানে a মানে যে আমরা যেটা বের করি 1,43,000, 1 তো 1ই, i মানে হচ্ছে এই যে এর আগে যে আমরা ডিসকাউন্ট রেট বের করছি, এখানে কত বের করলাম? ডিসকাউন্ট রেট 0.104। এইটা যে কথা, আর এই ক্ষেত্রে i একই কথা। তাহলে 0.104, এর মান হচ্ছে 4 বছর, i এর মান 0.104। এটাকে যদি আমরা একসাথে ক্যালকুলেশন করি মান পাবো 4,49,393। লিজ অপশনটা ছোট বিষয়। তাহলে লিজ অপশন নিয়ে আপনাদের কারো কোনো কথা থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, হ্যাঁ। আর প্রশ্ন যদি না থাকে তাহলে অযথায় মাইক্রোফোন অন করে রাখবেন না। এই যে আপনার কাস্টমারের শব্দ আমরা শুনি, প্রশ্ন থাকলে আপনি 100 বার প্রশ্ন করেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই, কিন্তু অযথায় মাইক্রোফোন জানি অন না থাকে। প্রশ্ন আপনি 1000 বার করেন, কোনো আপত্তি নাই, আমি আনসার দিতে রাজি আছি। স্যার এখানে 1,43,000 যেটা আছে ওইটা কি এর মান? হ্যাঁ অবশ্যই, এই যে নিট লিজ রেন্ট আফটার ট্যাক্স এটা হচ্ছে এর মান। এই যে উপরে লিখে নিট লিজ রেন্ট আফটার ট্যাক্স ব্র্যাকেটে লিখছি। বুঝছি স্যার। আরো প্রশ্ন থাকলে করো ভাই, যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার বুঝছি। ওকে, তাহলে এটা যদি বোঝা থাকো তাহলে আমাদের কাজ হচ্ছে লিজ অপশনের জন্য আমরা পাইলাম 4,49,392, আর বাইং এর জন্য পাইছি 2,62,438। আর দুইটার মধ্যে আমাদের কোনটার ব্যয় কম বলা তো দেখি? ব্যয় কম কোনটা, লিজে না বাইং এর? বাইং অপশনের। বাইং অপশনের। এর জন্য আমরা এখানে লিখবো বাইং অপশন শুড বি সিলেক্টেড। বাইং অপশনটা সিলেক্ট করা উচিত বাই দিস কোম্পানির জন্য, বিকজ দেয়ার প্রেজেন্ট ভ্যালু লোয়ার দেন কি লিজ অপশন।
কারণ এর প্রেজেন্ট ভ্যালুটা লিজ অপশন থেকে কি কম। এই কমেন্টটা সুন্দর করে আপনি লিখে দিবেন। আর কমেন্ট যদি ভুল হয় তাহলে মনে করবেন অঙ্কের মধ্যে কিন্তু যদি পুরাতন স্যার হয় তাহলে পুরো নাম্বারটা কাটা দিব, আর যদি ইয়াং স্যার হয় তাহলে যে বিশেষ বিবেচনায় কিছু নাম্বার দিতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে যদি অভিজ্ঞ স্যার হয় তাহলে নাম্বারটা পুরোটা কাটবে, আর যদি ইয়াং স্যার বা দয়ালু স্যার হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কিছু নাম্বার দিতে পারে যদি কমেন্ট আমরা ভুল করি। কথা বুঝতে পারছো? অতএব কমেন্টটা উল্টা পাল্টা করা যাবে না, দুইটার মধ্যে যেটা কম সেটাই আমরা নিব, ওইটা আমরা সুন্দর করে লিখে দিব। হ্যাঁ, জি স্যার। কমেন্টটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে জি, এই স্যার। এক্সারসাইজ একটা আমি করে দিলাম আপনাদের। আপনারা এরকম টাইপের একটা অঙ্ক আপনারা নিজ দায়িত্বে করবেন। হ্যাঁ, এক্সারসাইজ তো করবেনই, এর সাথে একটা অঙ্ক করবেন। আমি দিয়ে দিই, আজকে প্রথম ক্লাস তো এর জন্য আমি একটা অঙ্ক দিব, এর পরবর্তীতে আমি অঙ্ক পরিমাণ কি বাড়াবো, আস্তে আস্তে বাড়াবো। হ্যাঁ, প্রথম দিনই একদম তোমাদের নিউটন বানিয়ে লাভ নাই। দেখেন আপনারা এই যে 17 নম্বর অঙ্কটা কি দেখতেছেন? 17 নম্বর এক্সারসাইজটা দেখেন। এই 17 নম্বর অঙ্কের মধ্যে বলছে যে এ কোম্পানি টু অ্যাকোয়ার্ড ইকুইপমেন্ট উইল কস্ট 3,35,220 টাকা, যেখানে আগে ছিল কত 5 লাখ টাকা। কথা কি বুঝছেন? জি এর নামে বলছে টু টেক লিজ। লিজ অপশনের ক্ষেত্রে বছর কয় বছর? 5 বছর। এন্ড অ্যানুয়াল লিজ রেন্ট 1,20,000, যেখানে আগে ছিল কত টাকা জানি ছিল এর আগের অঙ্কে 2,20,000, সেখানে কত দিয়ে আছে 1,20,000। and was to be paid end of the each year, প্রতি বছর কি শেষে। তার মানে এখন যে লিজ অপশন করলাম এটা কি সেম না? জি পারবেন তাহলে? ওকে, পারা উচিত। 2 নম্বর হচ্ছে টু টেক লোন। এখন বাইং অপশন শুরু হলো, কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে? 15%। 15%। এবং প্রতি বছর শেষে না শুরুতে? শেষে। কয় বছর? 5 বছর। Equivalent will be depreciation straight line method, corporation tax 5%. 40%। বলছে হুইচ অফার দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট, কোনটা কোম্পানি অ্যাকসেপ্ট করবে। তবে লিজের জন্য বের করবেন, বাইং এর জন্য বের করবেন, দুইটার মধ্যে যেটা কম সেটাই অ্যাকসেপ্ট করবে। বুঝতে পারছেন? তাহলে 17 নাম্বার কি এক্সারসাইজ একের মতো আপনারা কি করতে পারবেন? হ্যালো, কথা বলেন। পারলেও বলেন, না পারলেও বলেন যে স্যার পারবো না। আর যদি পারেন তাহলে বলেন পারবেন কিনা। ওকে, এত বারবার রিকোয়েস্ট করার কোনো কিছু নাই, এখানে আমরা পড়ার জন্য আইছি, ই করার জন্য আসি নাই। তাহলে তোমাদের একটা কাজই থাকবে, 17 নম্বর অঙ্কটা থাকবে। এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 17, এই দুইটা অঙ্ক তোমরা করে যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই ছবি দিবা। এই ছবি দুইটা অঙ্কের ছবি যদি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামী ক্লাসে না পাই তাহলে নেক্সট ক্লাসে এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাসে আমি জয়েন করতে দেব না, তাকে রেকর্ড ক্লাস দেখতে হবে। মানে লাইভ ক্লাসে আমি তাকে জয়েন করতে দিব না। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।